2024 আইপিএল অনেক দলই কিন্তু জিততে পারে। প্লে অফে ইতিমধ্যেই চলে গিয়েছে রাজস্থান রয়্যালস, কেকেআর, হায়দ্রাবাদ। আর সিএসকে এবং আরসিবির মধ্যে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচের পর বোঝা যাবে যে 4 নম্বর দল হিসেবে কে প্লে অফে যাবে। ওই হয় আরসিবি যাবে, না চেন্নাই যাবে। চেন্নাই যদি না যেতে পারে, চেন্নাই যদি হেরে যায় 18 রানের বেশি রানে, তাহলে তো আরসিবি যাবে। আর যদি ম্যাচটা না হয় সেক্ষেত্রেও চেন্নাই যাবে। আর যদি একমাত্র খেলাটা হয় এবং আরসিবি 18 রানে জিততে পারে, বা যে রানই টার্গেট দিক না কেন 18 রানে 18 ওভারের মধ্যে চেস করতে হবে। মানে 18 ওভারের মানে রান রেট অনেকটা বেশিতে আগে চেস করতে হবে সেটা। বা যদি প্রথমে ব্যাট করে তাহলে 18 রানে পরাজিত করতে হবে চেন্নাইকে, তাহলে যেতে পারবে। এখন কোন দল যায় এবং কোয়ালিফায়ার 2 কে হয়, মানে দ্বিতীয় দল কে হয় সেটা দেখতে হবে। সেটা হায়দ্রাবাদও হতে পারে, আবার চেন্নাইও হতে পারে, আবার রাজস্থানও হতে পারে। রাজস্থান যদি কলকাতাকে লাস্ট ম্যাচে হারাতে পারে রোববার রাতে, তাহলে তো দুইয়েই থাকবে রাজস্থান, না হলে কিন্তু নিচে নেমে যেতে পারে। যদি হায়দ্রাবাদ হেরে যায়, তাহলে হায়দ্রাবাদ যদি জিতে যায় তাহলে। আর ওদের নেট রান রেট ভালো রয়েছে, তো চেন্নাই জিতলেই চলে যাবে। আর চেন্নাই তো যাওয়ার কথাই ছিল। মাতিসা প্রার্থীরানা, মুস্তাফিজুর রহমান এরা ছিল না বলেই সমস্যা। সেটা যে কোনো দল কাপ নিতে পারে, তবে কাপ নেওয়ার চান্স বেশি কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্স এর আগে যখন কাপ নিয়েছিল 2014 এবং 12-তে, হ্যাঁ, তো তখন কিন্তু 2012-তে যা যা হয়েছিল অনেকটাই মিলে গেছে। 2012-তে এরকম ভালো খেলে কলকাতা নাইট রাইডার্স কাপ নিয়েছিল। সেবার গৌতম গম্ভীরের নেতৃত্বে নিয়েছিল, এবার গৌতম গম্ভীর মেন্টরশিপে নিচ্ছে। আর গৌতম গম্ভীর যে দলের মেন্টর হোক না কেন, মানে ভালো হবে। এবার তাকে নিলেই যে সে কাপ দিতে পারবে এমন না। লখনৌ দলে আগেরবার কিন্তু মেন্টরশিপ করেছিল, মানে মেন্টর ছিল, কিন্তু সেই দল কিন্তু কাপ জেতাতে পারেনি সে দলের হয়ে। কাপ জেতানো না কারণ কি? কাপ জেতাবেই বা কী করে? কাপ জেতাবেই বা কী করে? মানে একা মিলে তো জেতানো যায় না। মানে দলকেও ভালো পারফরমেন্স করতে হবে। সে নাই সিদ্ধান্ত নিয়ে নিল যে এই প্লেয়ার, এবার প্লেয়ার যদি খেলতে না পারে, তবে আগের বছর ওই মানে একই ধরনের গৌতম গম্ভীর একই ধরনের প্লেয়ারকে খেলায়, প্লেয়ারদের ওপর ভরসা রাখে, বারবার প্লেইং ইলেভেন চেঞ্জ করে না। এটাই গৌতম গম্ভীরের ভালো দিক, যেটা অন্যান্য দল করে থাকে। সানরাইজার্স হায়দ্রাবাদ বারবার পরিবর্তন, বারবার চেঞ্জ, মানে প্রতি ম্যাচে পরিবর্তন করে। এইবার তাও একটু পরিবর্তন কম করেছে, তাও পরিবর্তন করেছে। মুম্বাই খেলতে পারেনি একমাত্র পরিবর্তনের জন্য। জিটি ভালো খেলতে পারেনি, জিটির নাই নতুন ক্যাপ্টেন্সি করেছে গিল। সব থেকে ভালো করতো কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে দিয়ে, আর গিলকে সহ অধিনায়ক করতে পারতো। সামনের বছর গিলকে অধিনায়ক করা যেতে পারতো, সেটা করতে পারতো। সেটা বুদ্ধিমানের কাজ করতো গুজরাট টাইটান্সের ওই শুভমান গিল অতটা ভালো ক্যাপ্টেন্সি করতে পারেনি, চাপ সামলাতে পারেনি। সে এখন বাচ্চা ছেলে, তাকে হুট করে অধিনায়ক করে দেওয়া একটা খারাপ ডিসিশন। কোনো এবার মানে সবাইকে একদম ইয়ং বয়সে অধিনায়ক করে দেওয়া সমস্যা। বিরাট কোহলি একদম ইয়ং বয়সে অধিনায়ক হয়েছিল, 22 বছরে বোধহয় অধিনায়ক ছিল। রোহিত একদম কম বয়সে ছিল, বাট রোহিত শর্মার ব্যাপারটা আলাদা। রোহিত শর্মার ভাগ্য ভালো ছিল, ভালো ক্যাপ্টেন্সি হয়তো বুঝতো, এই জন্য হয়তো কাপ নিতে পেরেছিল। এবার রোহিত শর্মার মতো তার ক্যাপ্টেন্সি গিল করতে পারেনি। আর গিলের ক্যাপ্টেন্সির মধ্যে যে আলাদা ভালো বৈশিষ্ট্য নেই তা না, কিছু ক্ষেত্রে ভালো ডিসিশন নিয়েছে, কিছু ক্ষেত্রে তার দলের প্লেয়াররা খেলতে পারেনি। আর হার্দিক পান্ড্যা যে জায়গাটায় অলরাউন্ডিং পারফরমেন্স করে দিত, মানে 4-5 নম্বরে এসে ব্যাটিং প্লাস বোলিং করে দিতে পারতো, এই কাজটা কেউ করতে পারেনি। ওই জন্য মানে হার্দিক পান্ড্যার বিকল্প আজ পর্যন্ত তারা পায়নি, যার কারণে তারা সমস্যায় পড়েছিল, প্রচণ্ড সমস্যায় পড়েছিল, খুবই তারা সমস্যায় পড়েছিল। এই জন্যই তারা তাদের সমস্যা হয়েছে, নাহলে কোনো তারা ভালো খেলতে পারতো। আর এবার আশা করছি কলকাতা নাইট রাইডার্স কাপ নেবে। আমি কলকাতার সমর্থক হিসেবে অবশ্যই চাইবো কলকাতা কাপ নিক। চেন্নাই সমর্থকরা চাইবে চেন্নাই কাপ নিক, আরসিবি সমর্থকরা চাইবে। তবে আরসিবি যদি প্লে অফে যায়, তাহলে কিন্তু আরসিবিও কাপ নেওয়ার জন্য দাবিদার। আরসিবি এই 5টা ম্যাচ পরপর জিতেছে, আর জাস্ট 3টে ম্যাচ জিতলে কাপ নিতে পারবে। তবে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, তো আমার মন বলছে, মনে হচ্ছে বৃষ্টি হবে এবং ম্যাচটা হয়তো হবে না, চেন্নাই চলে যাবে। এবং ম্যাচটা হলো চেন্নাই মনে হয় হারবে না। চেন্নাইয়ের এখন তুষারদের, ওদের বোলার ছিল না মুস্তাফিজুর রহমান, মাথিসা প্রার্থীরা এই দুটো বোলার চলে গেছিলো। চলে যাওয়ার পরও তারা তৈরি করে নিয়েছে শার্দুল ঠাকুর, সিমারজিৎ সিং। এটাই হলো মহেন্দ্র সিং ধোনির দল। এটা যদি অন্য দল হতো, তাহলে বারবার পরিবর্তন করতো, প্লেয়ারদের ওপর ভরসা রাখতো না। আরসিবি প্রথম দিকে যেমন পরিবর্তন করেছে, 5টা ম্যাচ পরপর যে জিতেছে, ওই ম্যাচে সেরকম একটা পরিবর্তন করেনি। এই যে সিএসকের বিরুদ্ধে ম্যাচটা খেলবে, ওখানে কিন্তু গ্লিন ম্যাক্সওয়েল আসবে ওই উইল জ্যাক্সের পরিবর্তে। উইল জ্যাক্স ইংল্যান্ডে চলে গেছে, এই জন্য ওই একটাই পরিবর্তন হতে পারে হয়তো। আর ইয়াশ দয়াল, তারপর সিরাজ প্রথম দিকে একেবারে খেলতে পারছিল না, পর থেকে একটু তাও মোটামুটি খেলছে। ইয়াশ দয়ালও মোটামুটি খেলছে। মানে আরসিবির বোলিং আমি বলবো যে খুব ভালো তা না, মানে আরসিবি ভালো খেলা শুরু করেছে, দলগত পারফরমেন্স করা শুরু করেছে। রজত পাতিদার পারফর্ম করা শুরু হয়ে গেছে, এই জন্য বিরাট কোহলিরও সুবিধা হচ্ছে।
করছে, রজত পাতিদার মেরে ব্যাটিং করছে, তারপরে বাকি যে আসুক না কেন, মানে ওরা ঠিক করে নিয়েছে 160 হোক 65 রান হোক আমরা ভালো ডিফেন্ড করবো। আগে যারা ডিফেন্ড করতে পারছিল না, বোলিং ভালো করতে পারছিল না, তারা এখন আবার ফিল্ডিং ভালো সাজাচ্ছে, ভালো বুঝে শুনে খেলছে, এই জন্য বেশ ভালো লাগছে। এটাই অনেক দল কিন্তু করতে পারে না, মানে অনেক দল সমস্যা হয় কি ভালো ঠিকঠাক এক্সিকিউট করতে পারে না, এখন কোন প্লেয়ারকে নামাবো, এখন কোন প্লেয়ারের উপর ভরসা রাখবো, এখন কোন প্লেয়ারকে বাদ দেবো, কোন জায়গায় কোন প্লেয়ারকে বাদ দেওয়া হবে। কোনো সময় এরকমও সময় আসবে তাড়াতাড়ি হয়তো উইকেট পড়ে গেল, তখন ডানহাতি বাহাতি কম্বিনেশন নামাতে হবে। আবার কোনো কোনো দলে ডানহাতি কম্বিনেশন যেখানে নেই, যেখানে ডানহাতি ব্যাটসম্যান বাকি, সেখানে নিচের দিকের কাউকে বাহাতি ব্যাটসম্যান আগে নামিয়ে দেওয়া। এই ডানহাতি বাহাতি কম্বিনেশনটা থাকলে বিপক্ষ দল যে বল করে, বল করতে অসুবিধা হয়, একবার ডানহাতি একবার বাহাতি, অসুবিধা হয়, বোলারদের মনোযোগ নষ্ট হয়ে যায়, এই জন্য সমস্যা হয়। সেই জন্য আমার যতদূর মনে হয় এটা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত প্রত্যেকটা দলে, তাহলে ভালো হবে। আর হায়দ্রাবাদ বনাম কলকাতাও ফাইনাল হতে পারে, কলকাতা বনাম রাজস্থান রয়্যালসও ফাইনাল হতে পারে, আবার কলকাতা বনাম চেন্নাইয়েরও ফাইনাল হতে পারে। কলকাতা বনাম রাজস্থান রয়্যালসের আইপিএল ফাইনাল কখনো হয়নি, কলকাতা বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যেও আইপিএল ফাইনাল কখনো হয়নি। কলকাতা বনাম চেন্নাইয়ের মধ্যে ফাইনাল হয়েছিল 2012 সালের আইপিএলে, সেইবার তো কাপ নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, চেন্নাইকে হারিয়ে কলকাতা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সেই বছর। সেই জন্য এবার কী হয় সেটাই দেখতে হবে, তবে আমি অবশ্যই চাইবো যে কলকাতা জিতুক। এখন দেখা যাক, এবার ওই যে বলে না পুরো ভালো খেলে আসলো ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, যেমন ভারত পুরো ভালো খেলে এসে 10খানা ম্যাচ পরপর জিতেছে, 11তম ম্যাচ ছিল ফাইনাল ম্যাচ, ওই ফাইনাল ম্যাচে এসে মুখ থুবড়ে পড়লো, ফাইনাল ম্যাচে খেলতে পারলো না। এবার ওই ম্যাচে যদি হেরে যায় তখন তো আর তখন কিন্তু সবাই বলবে টিম খারাপ ছিল, বা কষ্ট লাগবে তখন আরও বেশি। আর সত্যি কথা বলতে 2021 সালে কষ্ট লেগেছিল, বাট অতটা কষ্ট লাগেনি, কেন ওরা একসময় খাদের কিনারায় চলে গেছিলো কলকাতা নাইট রাইডার্স, আর জেতার না জিতলে ডু অর ডাই ম্যাচ ছিল প্রত্যেকটা, তারপরে সে ঘুরে দাঁড়িয়ে তারা ফাইনালে গেছিলো, সেখানে জিততে পারিনি। আর চেন্নাই কিন্তু প্রথম থেকে ভালো খেলে যাচ্ছিল, সেই জন্য চেন্নাই ডিজার্ভ করে কাপ নেওয়াটা, ঠিক আছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবার প্রথম থেকে ভালো খেলে যাচ্ছে, এবার কলকাতা নাইট রাইডার্স ডিজার্ভ করে। আর 2012 সালের ফাইনালও চেন্নাইতে হয়েছিল, এবারের আইপিএলও ফাইনাল চেন্নাইতে হতে চলেছে, সেই জন্য অনেকগুলো মিল রয়েছে 2012 সাথে, সেজন্য ধরে নেওয়া যেতেই পারে কলকাতা জিতবে। কলকাতা না জিততে পারলে পরের বছর জেতা মুশকিল, এরকম টিম কলকাতার পাবে না। এরপরে এই একই ধরনের টিমে কেউ না কেউ নতুন প্লেয়ার আসবে, এইখান থেকে প্লেয়ার অনেক টিমে চলে যাবে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন কিন্তু পাবে না। এই হর্ষিত রানা, বৈভব অরোরা এরা হয়তো ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স, তখন কিন্তু আবার অন্য দলে গেলে বেশি দাম পাবে। বৈভব অরোরা আগে পাঞ্জাবে ছিল কিন্তু ব্যবহার করতে পারেনি, বৈভব অরোরাকে কলকাতা ব্যবহার করেছে। হর্ষিত রানা মার খায়। হর্ষিত রানা আমি বলবো না যে হাই ফাই সেরা লেভেলের বোলার, বা হার্ষাল প্যাটেল, বা মানে হার্ষাল প্যাটেলও ঠিক না, মানে জাসপ্রীত বুমরা হাই লেভেলের বোলার বলবো না, মোটামুটি বোলার, বাট ভালো করেছে। তবে একটু অতিরিক্ত অ্যাটিচিউড একটু বেশি ভালো লাগে না অতটা, মানে একটু বেশি পারফরমেন্সের থেকে বেশি একটু অ্যাটিচিউড দেখায় আমার, ঠিক মানে ওর জন্য আমি কলকাতার ফ্যান, কিন্তু যা সত্যি কথা তাই আমি বলছি। আমি আবার পছন্দ করি সেই সব প্লেয়ারকে যারা মানে হ্যাঁ কখন মানে অ্যাটিচিউড মানে কি একটু সেলিব্রেশন করবে কখন জিতলে, বা জিতে যাচ্ছে আগ্রাসী মনোভাব দেখাবে, সেটা করতেই পারে। কিন্তু হর্ষিত রানা একটা উইকেট দল হেরে যাচ্ছে তাও মনে হয় সেলিব্রেশন করে যাবে। বিরাট কোহলিও কিছু ক্ষেত্রে করে, হ্যাঁ বিরাট কোহলির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর হর্ষিত রানা এখন সবে নতুন তৈরি হচ্ছে, আর এই হর্ষিত রানাটা এরা ইন্ডিয়াতে কখনোই সুযোগ পাবে না। আর স্টিভেন ফ্লেমিং যদি কোচ হয় তাহলে চেন্নাইয়ের তুষার দেশপান্ডে, শার্দুল ঠাকুর, যেরকম মুম্বাইয়ের প্লেয়াররা সুযোগ পায় সেরকম হয়তো সুযোগ পেতে পারে। এছাড়াও ওই চেন্নাইয়ের তুষার দেশপান্ডে, শার্দুল ঠাকুর আর ব্যাক করা মুশকিল টি-20 ক্রিকেটে। শার্দুল ঠাকুর তো টেস্ট থেকে বাদ পড়লো বলে ওয়ানডেতেও সুযোগ পায় নাকি, মানে ওই শার্দুল ঠাকুর আর পরে আর সুযোগ পায় নাকি সন্দেহ। সিরাজ পাবে, এরা পেতে পারে। আর খালিল আহমেদকে কি অনুযায়ী টি-20 ওয়ার্ল্ড কাপে নিয়ে নেওয়া হলো আমি এটা জানি না, ওইটা একটা সব থেকে বড় ভুল ডিসিশন। ওই জায়গায় মুকেশ কুমারকে নেওয়া উচিত ছিল, বা টি নাটরাজনকে নেওয়া উচিত ছিল। মুকেশ কুমার কি খুব খারাপ খেলেছে? খুব খারাপ কিন্তু খেলেনি, অন্তত খালিলের থেকে ভালো। খালিলের মধ্যে কি দেখে খালিলকে নেয়, আমার কোনোদিন ভাল লাগে না খালিলকে, মানে না 2018 সালে লাগতো না এখন লাগে। ঈশান্ত শর্মা টেস্টের ক্ষেত্রে ঠিক আছে, বা টি-20-র ক্ষেত্রে নয়। টি-20-তে ওই দিল্লি জোর করে খেলায় থাকে। তারপরে আরেকটা বোলার যাকে নিয়েছে আবেশ খান, ঠিক আছে চলে যায়, ওই কোনো রকম অত ভালো লাগে না, বাট চলে যায় রিজার্ভ বেঞ্চে। আর রিঙ্কু সিংকে না নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে ভুল করেছে। এটা টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলে দিলাম, আইপিএলের কথা বলতে আইপিএলের তো জাস্ট একটা দুটো 3-4টের মতো ম্যাচ আর কোয়ালিফায়ার, আর 7-8 আর এক সপ্তাহ মতো বাকি, তারপরে কিন্তু আইপিএল শেষ হতে চলেছে। তারপরে কিন্তু বিশ্বকাপের তামামা শুরু হয়ে যাবে, মানে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, সেই সবটাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোন দল কীরকম ভালো বোলিং হতে চলেছে, কোন দলের ভালো শক্তিশালী, সেইগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক এখন টি-20 ওয়ার্ল্ড কাপে কী হয়। আর কাপ আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সও নিতে পারে,
আবার চেন্নাইও নিতে পারে, হায়দ্রাবাদও নিতে পারে। তবে চেন্নাই যেহেতু আগেরবার নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাইয়ের এবারের আইপিএলে কাপ নেওয়ার সম্ভাবনা কম। আর চেন্নাই বনাম কলকাতার মধ্যে ফাইনাল হলে একটা জিনিস সমস্যা হয়ে যাবে, চেন্নাইয়ের মাঠে যেহেতু খেলা, চেন্নাই অনেকটা সুবিধা পেয়ে যাবে। আর যদি চেন্নাই বাদে অন্য টিমের সাথে হয় তাহলে ঠিক আছে, হায়দ্রাবাদ বা রাজস্থানের সাথে যদি কলকাতার হয় তাহলে বেটার হবে। আর কলকাতা উঠবে না ফাইনালে, যদি না ওঠে আমি বড় অবাক হব। তার কারণ দুখানা সুযোগ কাজে লাগাতে তো পারবেই, দুখানার মধ্যে একখানা কাজে লাগালেই কাজে দেবে। মানে প্রথম সুযোগ যদি কাজে না লাগাতে পারে, প্রথমে যে হেরে গেল, কোয়ালিফায়ার 1 ম্যাচে হেরে গেল, যেটা জিতলো সে চলে গেল ফাইনালে। এবার তারপর যেটা আর কি কোয়ালিফায়ার 2 ম্যাচ, ওই কোয়ালিফায়ার 2 ম্যাচটা খেললো, কোয়ালিফায়ার 2 ম্যাচে জিতে চলে গেল ফাইনালে, একটা সুযোগ তো এক্সট্রা পাবে। আর এলিমিনেটর ম্যাচ যারা খেলবে, এলিমিনেটর যারা হারবে তারা তো চলে যাবে, বিদায় নেবে। যারা জিতবে তাদের সাথে তারা আবার কোয়ালিফায়ার 2 খেলতে চলে যাবে। আর যদি এরকম হতে পারতো তাহলে আলাদা ব্যাপার, তাহলে 1-2 থাকার কোনো সুযোগ পেত না। মানে যদি এলিমিনেটর ম্যাচটা, এলিমিনেটর না কোয়ালিফায়ার 2 না থাকতো, মানে কোয়ালিফায়ার আর এলিমিনেটর তা এরকম থাকতো, বা এলিমিনেটর ঠিক বলা যাবে না, মানে কোয়ালিফায়ার 1 আর কোয়ালিফায়ার 2 এরকম যদি থাকতো, কোয়ালিফায়ার 1 থেকে যে জিতবে সে চলে যাবে ফাইনালে, আর যে 2 থেকে জিতবে সে চলে যাবে ফাইনালে। এরকম নিয়ম থাকলে তাহলে আবার 1-2 যারা থাকে তারা মানে কোনো সুযোগ পেত না এটা। আর কলকাতা নাইট রাইডার্স এবার অপ্রতিরোধ খেলছে, শ্রেয়াস আয়ার ভালো খেলছে, রাজস্থান রয়্যালস ভালো খেলতে খেলতে খারাপ খেলছে। সিমরন হেটমার না থাকাতে রাজস্থান রয়্যালস একটু হলেও দুর্বল হয়ে গেছে। ওদের যদি আবার সিমরন হেটমার চলে আসতো, টিমটা আবার শক্তিশালী হয়ে যেত এবং ভালো হতো। আমি জানি না, হয়তো চোটের জন্যই খেলাচ্ছে না, তাকে তো নাইলে বসিয়ে রাখতো না। রমবেন পায়েলকে খেলানো হচ্ছে, ওইদিকে রমবেন পায়েল খেলতে পারছে না, ধ্রুব জুরেল ফ্লপ খাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিনকে ব্যবহার করার চেষ্টা করছে, সে আর কি খেলবে, যার কারণে রাজস্থান সমস্যায় পড়ছে। রাজস্থান ওই প্লে অফ থেকে বিদায় নেবে যদি হেটমায়ার না আসতে পারে। আর কোনো ফিনিশারও কেনে নেই, হেটমায়ার আর রমবেন পাওয়াল যদি খেলতে পারতো হেটমায়ারের মতো তাহলে অবস্থা খারাপ ছিল না। আর ধ্রুব জুরেল তো ফিনিশার নয়, ধ্রুব জুরেল একজন উইকেট কিপার ব্যাটসম্যান, একবার খেলেছিল আগের বছর, এখন আর খেলতেই পারছে না। এটাই হয়ে গেছে তাদের সমস্যা। তারপর ডোনোভান ফেরারা, সেও মেরে ব্যাটিং করতে পারছে না, সে মনে একটু ওপরের দিকে ব্যাটিং করে, শেষ দিকে ব্যাটিং করতে পারে না, তাকে ওপরের দিকে নিচের দিকে ব্যাটিং করানো হচ্ছে, সে খেলতে পারছে না। আর একটা জিনিস করানো হতে পারে টম কোহলার ক্যাডমনে, ও যদি ভালো শুরুটা করতে পারে, শুরুটা করলেও যদি ডেথ ওভারে রানটা কম হয়, বোলিং যদি ভালো করে পুষে যায়, বোলিংটাও খুব একটা ভালো করতে পারছে না রাজস্থান, মানে উইকেট নিতে পারছে না। আর কলকাতা নাইট রাইডার্স এবার দারুণ উইকেট নিয়েছে, রাজস্থান রয়্যালস অতটা উইকেট নেয়নি, মানে তাদের বোলাররা ভালো ভালো বোলার রয়েছে বাট অতটা উইকেট নিতে পারেনি, যে আসার পরে উইকেট, কলকাতার বোলাররা মার খেয়েছে বাট ইকোনমি 10-এর কাছাকাছি, বাট উইকেট কিন্তু নিয়েছে। উইকেট নেওয়াটাই গুরুত্বপূর্ণ, উইকেট নিলে কিন্তু ম্যাচ যেতে যায়। তুমি মার খাও, একবারে তুমি 20 রান দাও, 25 রান দাও, দুটো উইকেট নিলে অনেক সময় ম্যাচ করে দেয়, রাসেল সেরকম বল করে। তবে এবার তুমি 140 রান যখন ডিফেন্ড করছো তখন 20 রান খেলে সমস্যা, তখন রান কম দিতে হবে। তুমি যখন 180 রান করছো ডিফেন্ড করছো বা 170 রান, তখন যদি 20 রানও দিয়ে দেয়, দুটো উইকেট নেয়, ফর্মে থাকা দুটো প্লেয়ার একেবারে এই কাজটা করে অ্যান্ড্রে রাসেল, পার্টনারশিপ ব্রেকার, যেটা শার্দুল ঠাকুর ভারতের করতো, এই অ্যান্ড্রে রাসেল সেটা করে, মানে দারুণ। আর যেটা অন্য প্লেয়ার পারে না সেটা অ্যান্ড্রে রাসেল করে। আর হার্ষিত রানার ওপর একটু বেশি ভরসা করে। আর আমি চাই যে প্লে অফের ম্যাচগুলো মিচেল স্টার্ক ভালো খেলুক, ব্যাস, মানে আর অন্য প্লেয়ারও ভালো খেলুক, শুধু মিচেল স্টার্ক ভালো খেলবে আর বাকিটাকেও, এটা দলগত সবাই কিন্তু ভালো করেছে। বরুণ চক্রবর্তী উইকেট নিয়েছে, নারিন উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তীর পার্পেল ক্যাপ জেতার একদম সুযোগ রয়েছে, একটা ম্যাচ সুযোগ পাবে, দুটো তিনটে, আর তিনটে ম্যাচ পাবে, অবশ্য তিনটে ম্যাচে চান্স আছে, যদি তিনটে করে উইকেট নেয় 9টা, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীর চান্স আছে ভালো উইকেট নিতে হবে। অন্য প্লেয়াররা উইকেট না পেলেও বরুণ চক্রবর্তী পাক, তাহলে কিন্তু কলকাতার জন্য ভালো হবে। এখন দেখা যাক কী হয়, কোন দল কাপ নিতে পারে, কোন দল চ্যাম্পিয়ন হয় 2024 আইপিএলে। আগেরবার হয়েছিল চেন্নাই, তার আগের বার জিটি, তার আগের বার চেন্নাই, আবার তার আগের বার মুম্বাই, তার আগের বার মুম্বাই, তার আগের বার হায়দ্রাবাদ, চেন্নাই, তার আগের বার মুম্বাই, তার আগের বার হায়দ্রাবাদ, 15তে মুম্বাই, 14তে কলকাতা, মানে প্রায় 10 বছর অপেক্ষা, 10 বছর পর অবশেষে যেন কাপটা আসে, নাহলে খুবই কষ্ট লাগবে। এবার অনেকে ভাবছে যে কেকেআর জিততে পারবে না, অনেক আগে যারা কেকেআরের হেটার্স, জিততে না পারলে না পারবে, তাও কেকেআর ছিলাম, কেকেআর হেরে গেলে বলে যে অন্য দলে চলে যাবো সেরকম না, কেকেআর ছিলাম, কেকেআর থাকবো, এটাই। দেখা যাক এখন কোন দল জেতে। আর কেকেআরের খেলা এবার মুগ্ধ করেছে, অন্যবার কেকেআরের খেলা অতটা দেখতে ইচ্ছে করে না, বিরক্তি লাগে, রান ওঠে না ঠিকঠাক। আর এবার প্রতিটা ওই একটা ম্যাচ বৃষ্টির জন্য হলো না, খুবই খারাপ লেগেছিল, ওই ম্যাচটা হলেও ভালো হতো, মানে গুজরাটের সাথে ম্যাচটা। আর গুজরাট লাস্ট দুটো ম্যাচটা খেলতেই পারলো না, একটা উপাল স্টেডিয়ামে বৃষ্টির জন্য ক্যান্সেল, আর একটা
আহমেদাবাদের মাঠে। আর ইডেন গার্ডেনে বৃষ্টি হলো, অন্তত 16 ওভারের খেলা হয়েছিল, পরে আর বৃষ্টি নামেনি বলে। কলকাতাতে যদি ওই 16 ওভারে যখন খেলা শুরু হলো তখন যদি বৃষ্টি হতো তখন ক্যান্সেল হয়ে যেত। যতই মাঠ ঢাকা থাকুক না কেন, বৃষ্টি যদি না থামে তাহলে তো ক্যান্সেল হবেই ম্যাচ। আর আরসিবি এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচটা কতদূর কী হয় সেটাই দেখতে হবে। ওটা কি খুব বৃষ্টি হয় নাকি বৃষ্টি না হয় সেটা দেখতে হবে। মেহেদী হাসান মিরাজ আর মোহাম্মদ সাইফুদ্দিন, এই দুই প্লেয়ারকে বাংলাদেশ নেয়নি কেন, এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। এদেরকে কি নেওয়া উচিত ছিল আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের স্কোয়াডে, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মোহাম্মদ সাইফুদ্দিন এবং শেখ মেহেদিকে নেওয়া হয়েছে, মেহেদী হাসান মিরাজ এদেরকে কেন নেওয়া হলো না সেটা ব্যাখ্যা দিই। মোহাম্মদ সাফিউদ্দিনকে না নেওয়ার কারণ হলো, আমার যতদূর মনে হয় হয়তো তারা ভেবেছিল যে আমরা একটা অলরাউন্ডারের পরিবর্তে একটা বোলার নেবো। এইটা একটা জঘন্য সিদ্ধান্ত বলে আমি মনে করি। অনেকে বাংলাদেশ টিমকে মায়ের দোয়া ক্রিকেট টিম, টিকটক টিম, এইসব মানে ইয়ার্কি ফাজলামো মানে ট্রল করবেই না কেন। মোহাম্মদ সাফিউদ্দিন, যেখানে অন্যান্য দলের দিকে আমরা যদি তাকাই, ভারতের একটা অলরাউন্ডার রয়েছে হার্দিক পান্ডিয়া, বাট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের কিন্তু 2-3টে করে অলরাউন্ডার রয়েছে, ফাস্ট বোলিং অলরাউন্ডার। সেখানে বাংলাদেশ একটাও নেওয়ার প্রয়োজন বোধ করলো না বোলিং অলরাউন্ডার, মানে যে ব্যাটও করতে পারে বলও করতে পারে, ফাস্ট বোলিং অলরাউন্ডার। একমাত্র রয়েছে সৌম্য সরকার, তার সৌম্য সরকার তো অলরাউন্ডারের মধ্যে পড়ে না, সে বলতে গেলে ব্যাটসম্যান, প্রয়োজনে সে কয়েক ওভার হাত ঘুরিয়ে বল করে দিতে পারে, মানে ফাস্ট বোলিং মিডিয়াম পেসার বোলিং করতে পারে। কিন্তু মোহাম্মদ সাফিউদ্দিনকে নেওয়া খুবই দরকার ছিল, যে ডেথ বোলিংটা করতে পারে, যে ব্যাটিংটা করে দিতে পারে, ফিনিশ করতে পারে, এরকমই তো প্লেয়ার একটা দরকার ছিল, যে প্রয়োজনে উইকেট নিয়ে আসতে পারবে, যেমন অ্যান্দ্রে রাসেল যে কাজটা করতে পারবে, সে কাজটা কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনও করতে পারে। কিন্তু বাংলাদেশ নিতে পছন্দ করলো না, তার পরিবর্তে তানজিম হাসান সাকিবকে নিল। তানজিম হাসান সাকিবকে নেওয়া যেতে পারতো, রিজার্ভ প্লেয়ার হিসেবে নেওয়া যেতে পারতো, তাকে তো আর প্লেইং 11-এ খেলাতে পারবে না, তার কারণ শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান আর একটা কোনো পেসারই হয়তো খেলবে। এবার সেক্ষেত্রে তো সাকিব, ছোট যে সাকিব, সে তো সুযোগও পাবে না, ছোট সাকিব আর কি বলতে গেলে, সে তো সুযোগও পাবে না। সেই জন্য এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমার মনে হয় যে সাইফুদ্দিনকে নেওয়া উচিত ছিল। হাবিবুল বাশার আরও 2-3 জন প্রাক্তন ক্রিকেটাররা, বাংলাদেশের ক্রিকেটাররা বলছিল যে কেন সাইফুদ্দিনকে নেওয়া হলো না, তাদেরকে নেওয়া উচিত ছিল। আমি মনে করি ওটা মানে নেয়নি, নিয়ে মানে এটা একটা ভুল করেছে, নেওয়া দরকার ছিল। আর মেহেদী হাসান মিরাজের কথা আছে, মেহেদী হাসান মিরাজ লাস্ট কবে টি-20 খেলেছিল আমার মনে পড়ে না, বাংলাদেশের হয়ে টি-20 লাস্ট বোধহয় অনেক বছর আগে খেলেছিল। শেখ মেহেদী হাসান শেখ মেহেদী হাসানই খেলেছে। আমি যদি একটু রেকর্ড বলি, স্ট্যাটস, মেহেদী হাসান মিরাজ টোটাল ম্যাচ খেলেছে টি-20 ক্রিকেটে, মানে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে 25টা ম্যাচ খেলেছে, 13টা উইকেট নিয়েছে, 8.24 হলো ইকোনমি, আর স্ট্রাইক রেট 26.77, যা কিন্তু খুব একটা ভালো না, মানে খুবই বাজে। আর ব্যাট হাতে 248 রান করেছে, 209 বলে, 14.49 হলো গড়, ব্যাটিং গড় 148 হলো স্ট্রাইক রেট, নট আউট থেকেছে 3বার, 4 মেরেছে 19টা, মানে যা কিন্তু খুব একটা ভালো না মেহেদী হাসান মিরাজের। সেই জন্য আমার মনে হয় মেহেদী হাসান মিরাজের এটাই হলো সমস্যা, যা রেকর্ড মেহেদী হাসান মিরাজের মানে খুব একটা ভালো না। তবে তাকে নেওয়া যেতে পারতো, তবে তার থেকে শেখ মেহেদীকে নিয়ে আমার মনে করি ভালো হয়েছে। তবে এবার যদি তানভীর ইসলামকে 3-4 ম্যাচে নিতে পারে, সেক্ষেত্রে তার থেকে ভালো ছিল মেহেদী হাসান মিরাজ। কেন, তানভীর ইসলাম মাত্র 3-4টে ম্যাচ খেলেছে, তার পরিবর্তে নেওয়া যেতে পারতো, মিরাজকে নেওয়া যেতে পারতো, এই দুটো চেঞ্জ করা যেতেই পারতো। তানভীর ইসলামকে কী জন্য নিল 3টে ম্যাচ খেলার জন্য আমি বুঝলাম না, 3 না 4টে ম্যাচ খেলেছে, তাকে নিয়েছে। এটাই আমার মনে হয়, দুটোই চেঞ্জ করা উচিত ছিল। বিশেষ করে সাফিউদ্দিনকে অবশ্যই দরকার ছিল, অবশ্যই। এটাই মানে দেখা যাক এখন কী হয়, বাংলাদেশ এই নিয়ে কী করে। বাংলাদেশের প্লেয়াররা তো অনেক আশা করে রয়েছে, ভাবছে জিতবে। প্রথম দল হিসেবে তারা আইপিএলে না, মানে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেছে, প্রথম দল হিসেবে আবার না ফিরতে হয়, এটাই হলো টেনশান, এটাই হলো ভয় মানে বাংলাদেশের সমর্থকদের। তবে দেখা যাক কেমন পারফরমেন্স করে। আর অনেকেই আশা করছে লিটন দাস সামনে ফর্মে ফিরলে তো ভালো টি-20 ওয়ার্ল্ড কাপে, নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, নাহলে বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যায় পড়বে। তার কারণ লিটন দাসের ফর্মের যা অবস্থা, একেবারে খুবই বাজে ব্যাটিং করছে, কোনো ধারাবাহিকতা তো দেখাতে, এমনি সময় মানে
ভালো সময় চলে তখনই সে ধারাবাহিকতা দেখাতে পারে না। আর এখন তো তার খারাপ সময় চলছে, এখন ধারাবাহিকতা না, একেবারে একদম জঘন্য পারফরমেন্স করছে। এখন 2-4 রানে আউট হয়ে যাচ্ছে, একটা শুরুটা ভালো করতে পারছে না। অন্য বিদেশি প্লেয়ারগুলো যখন ফর্মে থাকে না, মানে অফ ফর্মে থাকে, তখন অন্তত শুরুটা ভালো করে দিয়ে যায় বা হয়তো কিছু রান করে দিয়ে যায়। কিন্তু এই বাংলাদেশের প্লেয়াররা যখন একেবারে ফর্মে থাকে না, তখন একেবারে হয় শূন্য ডাক হয়, না হলে একেবারে জঘন্য ইনিংস খেলে, 8 বলে 10 রান, মানে এত স্লো খেলে, পাওয়ার প্লেতে রানই ওঠে না বাংলাদেশের। এই জন্যই বাংলাদেশ ভালো খেলতে পারে না। আর ওই যদি লাস্টের দিকে মানে লাস্টের দিকে তাও টেনে টুনে রানটা উঠে যায়, তবে ফিনিশিং দিকে সমস্যা হবে বাংলাদেশের। আর পাওয়ার প্লেতে রানটা তুলতে পারলে তো ভালো, দেখা যাক কী হয়। লিটন দাস আর সৌম্য সরকারকেই হয়তো ওপেন করাবে, আবার এটাও হয়তো হতে পারে তানজিম হাসান তামিম একে নেওয়া হয়েছে, একেও হয়তো ওপেন করানো হতে পারে। কাকে ওপেন করানো হবে এটা বোঝা যাচ্ছে না, প্রস্তুতি ম্যাচে কী হয় এখন সেটা দেখতে হবে, বাংলাদেশ কাকে ওপেন করায় দেখা যাক।